আজ দিনভর তৃণমূল কংগ্রেসের হল্লা বল, আজ দিনভর পাল্টা ভারতীয় জনতা পার্টির হল্লা বল, আজ দিনভর বাঙালি বনাম বাঙালি অস্মিতা নিয়ে সমস্ত রাজনৈতিক দলের হল্লা বল। তাই আজ হল্লা বলে বাঙালি বনাম বাঙালি অস্মিতার যে লড়াই, বাংলাদেশি বনাম বাঙালির যে লড়াই, এসআইআর বনাম 2026-এর নির্বাচনের যে লড়াই, তার দিকেই ফোকাস থাকবে। কিন্তু আজ তৃণমূল কংগ্রেস ভুয়ো ভিডিও বিতর্কে একেবারে জলজ্যান্ত প্রমাণ দিল রাজনৈতিক মহলে। জলজ্যান্ত বলছি কারণ একেবারে সেই চাঁচলের নির্যাতিতা পরিবারকে নিয়ে এসে তৃণমূল ভবনে প্রেস কনফারেন্স করিয়ে সেই নির্যাতিতার মুখ থেকে শোনালো সেদিন ঠিক কি কি হয়েছিল। দিল্লি পুলিশ তো আগেই বলেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় যে টুইট করেছিলেন, যে ভিডিও টুইট করেছিলেন, সমস্তটাই ভুয়ো। তার পাল্টা আজ জলজ্যান্ত প্রমাণ সজনু পারভিন। সজনু পারভিন বলছেন দিল্লি পুলিশ নাকি বলেছিল জয় শ্রীরাম বলো তাহলে ছেড়ে দেব। দেখুন, মালদা मतलब नहीं, পশ্চিমবঙ্গ मतलब বাংলাদেশি। দিল্লিতে থাকতাম আমরা, পাণ্ডবনগর, মান্ডাওয়ালি, শ্রীরাম চক। প্রথম দিন একদিন আমাদের ঘরে 4টা লোক এসেছিলেন। তারা এসে বললেন আমরা পুলিশের লোক, আমাদেরকে আধার কার্ড দেখান। আমি আধার কার্ড বের করে দিতে দিতেই ওনারা বললেন আপনার হাজবেন্ড কোথায়? আমি বললাম আমার হাজবেন্ড কাজে গেছে, ও এখন বাড়িতে নাই। ওনারা বললো আপনারা বাংলাদেশি, আপনারা এখান থেকে পালাবার চেষ্টা করবেন না। আমি বললাম আমরা যে বাংলাদেশি না, তো আমরা কেন পালাবো? আমরা পালাবো না, আমরা এখানে আমাদের ডিউটি আমরা ঠিকই পালন করব। আমরা এখান থেকে কোথাও যাব না। তারপরের দিন ওরা আবার 4 জন এসে, 2টা মহিলা 2টা পুরুষ এসে আবার বললো পুলিশের লোক আমরা, আমাদের সাথে আপনাকে যেতে হবে, আপনি হচ্ছেন বাংলাদেশি। আমি বললাম আমি মালদা ডিস্ট্রিক্টের লোক, আমি কিভাবে বাংলাদেশি? ওরা কিছু না শুনেই ওরা আমাকে একটা নির্মম জায়গায় নিয়ে গেল, নিয়ে যেয়ে ওখানে প্রচন্ড অত্যাচার করতে শুরু করে দিল। ওরা বলল আপনার স্বামীকে এখানে নিয়ে আসুন। ওরা তখন বলল যে বাংলাদেশি, আপনারা বাংলাদেশি। আমি বললাম আমরা বাংলাদেশি না। এই কথাটা বলার পর আমাকে 2টা থাপ্পড় মেরেছিল। মারার পর বলল যখন তুমি স্বামীকে ডাকতে পারবে না, তো তুমি জয় শ্রীরাম বলো, তারপর তোমাকে ছাড়া হবে। আমি বললাম আমি মুসলমান, আমি কিভাবে জয় শ্রীরাম বলবো? এই কথাটা বলার পর আমার পেটে একটা লাথি মেরেছিল, একটা মহিলা মেরেছিল। পরিযায়ী শ্রমিকের নির্যাতিত পরিযায়ী শ্রমিকের বিস্ফোরক অভিযোগ, কিন্তু বিজেপি এর পাল্টা বলছে চিত্রনাট্যটা ভালোই হয়েছিল কিন্তু পুরোটাই ফ্লপ। শ্রমিক ভট্টাচার্য সরাসরি দিল্লি থেকে বলছেন পুরোটাই সাজানো চিত্রনাট্য। শুনুন। আমি প্রথম দিনই বলেছি দুর্বল চিত্রনাট্য। পরিচালকের ওই চিত্রনাট্য সুপার ডুপার ফ্লপ। দিল্লি পুলিশ প্রমাণ করে দিয়েছে যে মুখ্যমন্ত্রী সত্যের অপলাপ করছেন। মুখ্যমন্ত্রীকে কারা এগুলো সরবরাহ করে এটা জানার জন্য কিন্তু একটা সিবিআই তদন্তের প্রয়োজন আছে। কারণ এভাবে মুখ্যমন্ত্রীকে কার্যত এটা একটা কালিমালিপ্ত করার প্রচেষ্টা। চোরের মায়ের গলা বলে না বাংলায়, তো সেইটা হয়ে গেছে। এখন যতই চেষ্টা করুন ফিরহাদ হাকিম ওখানে নিয়ে গিয়ে প্রমাণ করতে যে দিল্লি পুলিশ মিথ্যাচার করছে, এটা সম্ভব নয়। সমস্ত রেকর্ড আছে, ভিডিও ফুটেজ আছে, বাড়িওয়ালার বক্তব্য আছে, মহিলার বক্তব্য আছে। আজ এই নিয়েই জোর আলোচনা। আজ আমাদের সঙ্গে যারা অতিথি রয়েছেন আসুন আলাপ করে নিয়ে। আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন সম্রাট চক্রবর্তী, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। নমস্কার সম্রাটবাবু। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে থাকবেন ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, রয়েছেন আমাদের সঙ্গে কেতন জয়সওয়াল কংগ্রেসের মুখপাত্র, এবং সম্বিত পাল রাজনৈতিক বিশ্লেষক আমাদের সঙ্গে রয়েছেন। সম্রাটবাবু, আপনাকে দিয়েই শুরু করি। চোরের মায়ের বড় গলা, শ্রমিকবাবু বলছেন জলজ্যান্ত প্রমাণ দিলেন, তারপর শুনতে হচ্ছে চোরের মায়ের বড় গলা, সাজানো চিত্রনাট্য। রেসপন্স? না, এটা শ্রমিকবাবু ভট্টাচার্যের কথার গুরুত্ব কিছু নেই, কিন্তু এটা যে দুর্বল চিত্রনাট্য সেটা কিভাবে প্রমাণ হলো আমি জানি না। আমি দিল্লি পুলিশের বক্তব্য আমি শুনেছি। হ্যাঁ, তো সম্রাটদা আপনি বললেন যে না, দুর্বল চিত্রনাট্য কিভাবে প্রমাণ হলো আমি জানি না। না, কিসের চিত্রনাট্য? আমি এই শুরুতেই একটা কথা বলি, চিত্রনাট্য কথাটা শ্রমিকবাবু বলেছেন, আমি নই। দুর্বল চিত্রনাট্য। প্রথম কথা হচ্ছে, আমি প্রথমে যে কথা, দিল্লি পুলিশের বক্তব্যটা আমি পুরোটা শুনেছি। দিল্লি পুলিশ এখন টেকনোলজি এত উন্নত, দিল্লি পুলিশ শুধুমাত্র একটা সিসিটিভি ফুটেজ দেখিয়ে প্রমাণ করতে পারেনি যার
ব্যাখ্যা কিন্তু ওই পরিযায়ী শ্রমিকের ওই মহিলা সাজনুর পারভিন দিয়েছেন, যে পরিষ্কারভাবে একটা ফুটেজ। বাড়িওয়ালার বক্তব্য কোথায়? সাজনুর পারভিন যেটা বলেছেন, যে জায়গায় তাকে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে মোবাইল কেড়ে নেওয়া হয়েছিল, তার পাশে একটা হাসপাতাল আছে, সামনে 4 জন ছিলেন, 2 জন মহিলা এবং 2 জন পুরুষ। আমি আপনাকে একটা ছোট্ট কথা বলি, দিল্লি পুলিশ যদি টেকনোলজি যেখানে এত উন্নত, সেখানে মোবাইল টাওয়ার লোকেশন লোকেট করে ওই জায়গাতে উপস্থিত ছিল না সেটা প্রমাণ করেননি। কিন্তু দিল্লি পুলিশ সিসিটিভির ফুটেজ যখন দেখিয়েছেন, মহিলা বলছেন তখন আমি বাড়ি ফিরছি। দিল্লি পুলিশ এইটা প্রমাণ করেননি যে সময়ের কথা বলা হচ্ছে সেই সময়ে ওই মহিলা এবং যে 4 জন, 2 জন পুলিশ, মহিলা পুলিশ এবং 2 জন পুলিশ কর্মী, তাদের মোবাইল টাওয়ার এক পজিশনে ছিল না, এটা দিল্লি পুলিশ বলেনি। দিল্লি পুলিশ বিজেপির চিত্রনাট্য স্ক্রিপ্টেড সেটাকে উগড়ে দিয়েছেন। আমি একটা কথা বলি, যে আপনারা আজকে সন্দেহ করছেন কাকে? একজন মাকে। একজন মা, তিনি হিন্দু হতে পারেন, মুসলমান হতে পারেন, তিনি তার সন্তানকে আঘাত করেছেন শুধুমাত্র বিজেপির দিকে আঙুল তুলবেন বলে। আজকে আমরা সন্দেহ করছি একজন মাকে। আমি অন্য কথা ছেড়ে দিলাম, একজন মা তার সন্তানকে আঘাত করছে, বিজেপির দিকে আঙুল তুলবে বলে এটা তৃণমূলের চিত্রনাট্য বলে বলছেন শ্রমিক ভট্টাচার্য। আমি শুধু আপনাদেরকে একটা কথা বলি, ললাটে মায়ের চুমু জরুল আঁকা আছে তাতে। মেয়েটা বাংলায় কথা বলে, বাংলা ভাষা জন্মদাতা। শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি সন্দেহে যদি কাউকে হেনস্থা করা হয়, যেটা হচ্ছে ডবল ইঞ্জিনের সরকারের রাজ্যগুলোতে, তাহলে মানতে হবে সেটা কোনো ব্যক্তি বা শ্রেণী চরিত্রের ওপর নির্ভর করছে না, সেটা সম্পূর্ণভাবে একটা ভাষাকে আক্রমণ করা হচ্ছে, বাংলা ভাষাকে আক্রমণ করা হচ্ছে। বেশ, আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। আমি জগন্নাথ দার কাছে এই প্রশ্নটা নিয়ে যাব। আপনারা বলছেন দুর্বল চিত্রনাট্য, তৃণমূল কংগ্রেস বলছে কোনো চিত্রনাট্যই নয়। যদি চিত্রনাট্য হতো তাহলে তো আজকে জলজ্জান্ত প্রমাণ দিতাম না। কি বলবেন জগন্নাথ বাবু? দেখুন, কিসের চিত্রনাট্য? চিত্রনাট্য হচ্ছে একটা মিথ্যাকে ছড়ানোর চিত্রনাট্য, এবং সেটা আমরা দেখছি পরিষ্কারভাবে। দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার তিনি তো জানিয়ে দিয়েছিলেন যে কিভাবে ওই ভিডিওটি তৈরি হয়েছিল। মালদায় কারো চাচা কিভাবে ডাইরেকশন দিয়ে এই ভিডিও তৈরি করে দিয়েছিল, এবং সেই ভিডিও নিয়ে মিথ্যাশ্রী প্রকল্প চালানো এ রাজ্যের সরকার সর্বত্র ছড়ালো। এফআইআর হলো, পাল্টা এফআইআর হলো, কিন্তু দিল্লি পুলিশের যে মুখপাত্র, তার যে প্রেস কনফারেন্সের একটি শব্দও খণ্ডন করা যায়নি। এবং আমরা প্রাথমিকভাবে বলতে চাই যে ভয় কিসের? 21শে জুলাই 1993 সালে যে নেত্রী বললেন যে সচিত্র পরিচয়পত্র চাই, ভোটার তালিকায় সংশোধন চাই, তবেই নির্বাচন করতে দেব, কি এমন ঘটলো মাঝের কয়েকটি বছরে যে 21শে জুলাই 2025-এ তাকে বলতে হচ্ছে ভোটার তালিকা সংশোধন করতে দেব না, ঘেরাও করব নির্বাচন কমিশনকে। বিহারের যে 52 লক্ষ ভোটার তালিকার বাদ যাওয়ার কথা প্রাথমিকভাবে রিপোর্ট উঠে এসেছে, নির্বাচন কমিশন যার হিসেব পেশ করেছে তাতে দেখা যাচ্ছে যে 20 লক্ষ, প্রায় 20 লক্ষ মৃত ভোটার। তো মৃত ভোটারের নাম পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় থাকবে? তৃণমূল কংগ্রেস কি মরা ভোটারের ভোটে? একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছেন আপনি জগন্নাথ বাবু, কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে বাঙালি বনাম বাঙালি অস্মিতা। আজকে সাজনু পারভিনের যদি আপনি নিশ্চয়ই শুনেছেন, আমি যদি কয়েকটা অভিযোগ পড়ি। সাজনু পারভিন বলছেন জয় শ্রীরাম বলতে বাধ্য করেছে পুলিশ, বলেছিল জয় শ্রীরাম বলো তাহলে ছেড়ে দেবো। থানায় বলেছিল পশ্চিমবঙ্গের লোক মানেই বাংলাদেশি। পুলিশ প্রথমে আধার কার্ড চায়, তারপর মারার ছবি, সেটা সিসিটিভিতে নেই, তাদের ওপর অত্যাচার হয়, 25,000 টাকা চায়। এই সমস্ত কথা আমিও শুনেছি, আপনিও শুনেছেন। সাজনু পারভিনের কথা পুরোটাই মিথ্যে কথা বলছে, পুরোটাই সাজানো। জগন্নাথবাবু, দেখুন, বাঙালি আর বাংলাদেশি এই দুটোর মধ্যে ফারাক আছে। মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি আর বাংলাদেশির ফারাকটা ঘুচিয়ে দিতে চাইছেন। কোথাও কোনো বাঙালিকে বাংলাদেশি দাগিয়ে ডিপোর্ট করা হয়নি, কিন্তু বাংলাদেশি ধরা পড়লে তাকে ডিপোর্ট করতে ছাড়াও হচ্ছে না। ডিটেকশন অ্যান্ড ডিপোর্টেশন
এটাই হচ্ছে ভারতবর্ষের বাংলাদেশি বা রোহিঙ্গাদের নিয়ে, অনুপ্রবেশকারীদের নিয়ে নীতি। যারা ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ থেকে এখানে এসেছেন। একেবারে সম্রাটবাবুর কাছে যাবো। সম্রাটবাবু, আপনারা বাঙালি এবং বাংলাদেশিদের গুলিয়ে দিচ্ছেন। আপনারা বাংলা ভাষী মানেই যে সে বাঙালি এমন নয়, সে বাংলাদেশ থেকে যে আসছে তারাও বাংলায় কথা বলে। এটাই জগন্নাথ বাবুর প্রশ্ন আপনাদের কাছে, সম্রাটবাবু। তামিলরা কোন ভাষায় কথা বলে? তামিল ভাষায়। কন্নড়রা কোন ভাষায় কথা বলে? কন্নড় ভাষায়। মারাঠিরা কোন ভাষায় কথা বলে? মারাঠি ভাষায়। বাংলাদেশ, শ্রীলঙ্কাতেও তামিলরা আছে না, আমি ওটা বলছি না। বাংলাদেশিরা কোন ভাষায় কথা বলে? বাংলা ভাষায়। তাহলে বাঙালিরা কোন ভাষায় কথা বলে? বাংলা ভাষায়। নবভারতে এপার বাংলায় আমরা যারা আছি, মোদির ভারতে, বিজেপির ভারতে, তাদেরকে অতীত করে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। আমরা রিয়াকশন নেব। জগন্নাথ বাবু, মোদির ভারতে এপার বাংলার মানুষজনকে, অর্থাৎ ভারতের বাঙালিদেরকে অতীত করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে ভারতীয় জনতা পার্টি, কি বলবেন? আমাদের পার্টির প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গ তৈরি করেছিলেন। হিন্দু বাঙালির শেষ হোমল্যান্ড এই পশ্চিমবঙ্গ, তাঁর অবদান। এবং ভুলে গেলে চলবে না, জুন মাসে 1947 সালে যখন ভোটাভুটি হয়, তখন এই পশ্চিমবঙ্গ তথা পশ্চিমবঙ্গে থাকা 28 জন মুসলিম বিধায়ক প্রত্যেকে পাকিস্তানে যেতে চেয়েছিলেন। আর জ্যোতি বসু, রতনলাল ব্রহ্মণের মতো কমিউনিস্ট নেতারাও সেই সময় ভোট দিয়ে বলেছিলেন যে হিন্দু বাঙালির শেষ হোমল্যান্ড হিসেবে পশ্চিমবঙ্গ চায়। তাই বাঙালির কোনো চিন্তার করার কারণ নেই। এবং ভারতবর্ষের যে কোনো প্রান্তে কেরল পুলিশ প্রেস কনফারেন্স করে বলেছে যে 27 জন বাংলাদেশিকে তারা ধরে বাংলাদেশে ডিপোর্ট করেছে, বাঙালি পরিযায়ী শ্রমিকরাই সেই বাংলাদেশিদের তথ্য কেরল পুলিশকে দিয়েছে। এখনো পর্যন্ত যতজন ডিপোর্টেশন হয়েছে, যতজনকে ফেরত পাঠানো হয়েছে, সবচেয়ে বেশি সংখ্যক ডিপোর্টেশন এবং চিহ্নিতকরণের কাজ হয়েছে তামিলনাড়ু এবং কেরল থেকে। একেবারে আমি এই প্রসঙ্গে ধরেই আমি আপনার কাছে ফিরবো জগন্নাথ বাবু। একবার কেতন জয়সওয়ালের কাছে যাব। কংগ্রেসের মুখপাত্র কেতন জয়সওয়াল রয়েছেন। কেতন, বাঙালি বনাম বাংলাদেশির লড়াই, বাঙালি অস্মিতার রক্ষা করার লড়াই, কিন্তু কোথাও 2026 ভোটের আগে এই এসআইআরকে ইস্যু করে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে গুটি সাজাচ্ছেন, ভারতীয় জনতা পার্টি একদিকে গুটি সাজাচ্ছেন। আপনারা কোথায় রয়েছেন? আপনাদের স্ট্যান্ডটা কি? আমাদের স্ট্যান্ড একেবারে পরিষ্কার, যে সংবিধান যে অধিকার দিয়েছে, বাঙালি হতে পারি, তামিল হতে পারি, ভারতের যে কোনো প্রান্তে আমার গিয়ে থাকার, কাজ করার, রুটি রুজির জন্য এটা আমার অধিকার রয়েছে। এই অধিকার কেউ কেড়ে নিতে পারে না। এবার এখানে যেটা হচ্ছে, দেখুন, বিজেপির আরএসএসের একটা এজেন্ডা রয়েছে যে একটাই ভাষা, একটাই ধর্ম, এক রকমের মানুষ থাকবে, এটা বিজেপির ন্যারেটিভে রয়েছে। তাই আজকে আমরা দেখছি যে বাঙালিদেরকে সমস্ত জায়গায় হেনস্থা করা হচ্ছে। কিন্তু এটাও একটা দেখার বিষয় যে হেনস্থাগুলো যে করছে সেটা কিন্তু বিজেপি পরিচালিত সরকারের প্রশাসন করছে। সেখানকার কোনো স্থানীয় মানুষ বা সেখানকার সমাজের কেউ মানুষ, সাধারণ মানুষ যে হেনস্থা করছে বা তাদের সাথে যে আমাদের বাঙালি পরিযায়ীদের কোনো রকম কোনো দ্বন্দ্ব আছে, সেটা কিন্তু এখনো চোখে পড়েনি। একেবারে আমি এই মর্মেই আজকে ফিরহাদ হাকিম কি বলেছেন আপনাদের একবার শোনাবো। ফিরহাদ হাকিম বলছেন, যেখানে ডাবল ইঞ্জিন সরকার আছে সেখানেই বাংলা বললে বাংলাদেশি হিসেবে দাগিয়ে দেওয়া হচ্ছে। ফিরহাদ হাকিম বলছেন, দেখুন। ইঞ্জিন সরকার যেখানে যেখানে আছে সেখানে বাংলা বললেই বাংলাদেশি, বাংলা বললেই হার যাও, বাংলা বললেই তাকে বাংলাদেশি হয়। ব্যানার্জিকেও বাংলাদেশি বলা হয়েছে। প্রতিবাদ করি, ভারতবর্ষ ভাঙার চেষ্টা দয়া করে মোদি এবং অমিত শাহ করবেন না। সম্বিত পাল, রাজনৈতিক বিশ্লেষক, আমার এককালের সহকর্মী সাংবাদিক, আমাদের সঙ্গে রয়েছেন। সম্বিতদা, একটাই প্রশ্ন, আজকে ফিরহাদ বাবু যা বলছেন যে বাংলা বললেই বাংলাদেশি, ডাবল ইঞ্জিন সরকার যেখানে সেখানেই বাংলা বললে বাংলাদেশি, সত্যি এর মধ্যে কি কিছুটা হলেও সত্য রয়েছে, নাকি পুরোটাই 26কে মাথায় রেখে, 2026-এর ভোটকে মাথায় রেখে জাস্ট রাজনৈতিক গুটি সাজানোর প্রচেষ্টা? না, 2026-কে মাথায় রেখেই পুরো রাজনীতিটা হচ্ছে, সে নিয়ে তো কোনো সন্দেহ নেই। সেটা যে ধরনের একটা বাংলাদেশিদের ধরার জন্য বা অনুপ্রবেশকারীদের এখান থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার জন্য যে অভিযান শুরু হয়েছে বিভিন্ন রাজ্যে, সেইটা হোক, বা মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চ থেকে যে কথা বলেছেন, ভাষা আন্দোলনের কথা বলেছেন, এবং আজকে আমরা এই যে প্রেস কনফারেন্স দেখছি ফিরহাদ হাকিমের, পুরোটাই রাজনীতির একটা অঙ্গ, সে নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এটা আমার মনে হয় বিশেষত এই ঘটনাটি, যেটা দিল্লি পুলিশের বিরুদ্ধে যে অভিযোগটা উঠেছে, সেটা নিয়ে তদন্ত হোক এবং প্রশাসনিক তদন্ত হোক। সেখানে কি বেরিয়ে আসবে
সেটা দেখা যাক। কারণ যিনি এই মহিলা যিনি বলছেন তিনিও যে ভুল বলছেন না বা মিথ্যে বলছেন সেটা আমরা বলার কেউ নই। কিন্তু যেটা আমার বলার বিষয়, যে প্রসঙ্গটা আপনি তুললেন সেটা হচ্ছে যে বাংলা ভাষীদের আতঙ্কিত হওয়ার কারণ আছে কিনা, আমার মনে হয় আছে। বিভিন্ন রাজ্যে যদি এই ধরনের ক্র্যাকডাউনের ফলে এই ধারণাটা ছড়িয়ে পড়ে যে বাংলা বললেই সে বাংলাদেশি হবে, সেইটা যে একটা সন্দেহ তৈরি হয়, সেইটা কিন্তু খুব মারাত্মক। এবং সেটা আমরা দেখেছি কিছু কিছু জায়গায় যে সেই ঘটনা ঘটছে। এবং এই ক্র্যাকডাউন যখন চলছে বিভিন্ন রাজ্যে, সেখানেও দেখেছি যে ভারতের বাংলাদেশি নয়, ভারতের পশ্চিমবঙ্গের বাঙালি কিন্তু তারা মুসলিম, তাদেরকে ডিটেইন করা হয়েছে, পরে তাদেরকে ভেরিফাইড ডকুমেন্ট পাওয়ার পরে তাদেরকে ছাড়া হয়েছে। এই ঘটনাও ঘটেছে। তো এইটা যদি রাজনীতিটা আরো বেড়ে যায়, তাহলে কিন্তু যে বাংলাভাষীরা রয়েছেন রাজ্যের বাইরে, তাদের জন্য আতঙ্কিত হওয়ার কারণ আছে বলে আমার মনে হয়। বেশ, অত্যন্ত সুন্দরভাবে বললেন যে যদি সত্যি বাংলা ভাষীরা টার্গেটেড হয়, তাহলে কিন্তু এই রাজ্যের বাইরে যারা বাঙালিরা রয়েছেন তাদের আতঙ্কিত হওয়ার কারণ রয়েছে। জগন্নাথবাবু, একটা ছোট্ট প্রশ্ন না করলেই নয়, পুজোতে ভাবছি ঘুরতে যাবো কি? এবং বিশেষ করে কোনো বিজেপি শাসিত রাজ্য যদি হয় তাহলে কি যাব? কারণ আজকে ফিরহাদ হাকিম থেকে শুরু করে বাকি সবারই একটাই প্রশ্ন, একটাই বক্তব্য, যেখানে যেখানে ভারতীয় জনতা পার্টির সরকার রয়েছে, ডবল ইঞ্জিন সরকার রয়েছে, সেখানে বাংলায় কথা বললেই দাগিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশি বলে। এবং খুব একটা ভুল কিন্তু নয়, কারণ যদি 2-3টে ইনস্টেন্স আমরা দেখি, মহারাষ্ট্র, গুজরাট, হরিয়ানার সবচেয়ে বেশি অভিযোগ আসছে এই 3টি জায়গা থেকে, দিল্লি থেকে। কি বলবেন? দেখুন, আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য কি জানেন? আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য এই বাংলা আর বাঙালি করে তৃণমূল কংগ্রেস যাকে নামিয়েছেন, তিনি গয়া থেকে আসা এক প্রবাসী বিহারি বাঙালি। তৃণমূল কংগ্রেসের হয়ে ব্যাট ধরেছেন একজন গয়ার বাসিন্দা। ঘটনাচক্রে তিনি আজকে কলকাতার মেয়র জনাব ফিরহাদ সুহরাওয়ার্দী হাকিম, যিনি দাওয়াতে ইসলামের ডাক দিয়েছেন, যিনি বলেছেন তার পাকিস্তান, মিনি পাকিস্তান তার নিজের কেন্দ্রকে, যিনি বলেছেন যে সংখ্যালঘুরা একদিন জনসংখ্যা বাড়িয়ে সংখ্যাগুরুতে পরিণত হবে। তো তার কাছে আমরা বাংলা এবং বাঙালি তার কথা শুনছি। আবারও আপনাদের বলছি যে বাঙালির কোনো চিন্তা নেই, বাংলাদেশিদের চিন্তার শেষ নেই। মানে আপনি বলছেন বাঙালি হিন্দু হোক, বাঙালি মুসলমান হোক, বাঙালি খ্রিস্টান হোক, বাঙালি শিখ হোক, বাঙালি এনিবডি, তাদের কোনো চিন্তা নেই, কিন্তু যদি তারা বাংলাদেশি হয় তাহলে চিন্তা আছে, তাই তো? বাঙালির কোনো চিন্তা নেই, বাংলাদেশিদের চিন্তার শেষ নেই। এবং এই বাংলাদেশিদের জন্য যারা গলা ফাটাচ্ছেন, তারা বুঝতেই পারছেন শুধু দুধেল গাই হিসেবে, ভোট ব্যাংক হিসেবে তাদের ব্যবহার করার জন্য, অনুপ্রবেশকারীদের ভোটে জিতে আবার একবার ক্ষমতায় আসার জন্য তারা প্রস্তুত আছে। এখানে জগন্নাথ, একটা জিনিস তো আপনাকে মানতে হবে, বাঙালি এবং অনুপ্রবেশকারীর মধ্যে একটা ডিফারেন্স আছে। বাংলায় যারা বসবাস করছে, যারা ভারতের নাগরিক, সে হিন্দু হোক, মুসলমান হোক, কিংবা যে কোনো ধর্মাবলম্বী হোক, সে বাঙালি, সে ভারতীয় বাঙালি। হ্যাঁ, যে বাংলাদেশ থেকে আসছে সে বাংলাদেশি মুসলমান। আপনাদের বিরুদ্ধে সম্রাটদা অভিযোগ হচ্ছে যে আপনারা এই বাঙালির আড়ালে বাংলাদেশিদের বাঁচানোর চেষ্টা করছে, কি বলবেন? না, আমি জগন্নাথবাবু 2-3টে কথা বলেছেন, তার উত্তরগুলো দিয়ে আমি তোমার জায়গায় আসছি। প্রথম কথা হচ্ছে যে যারা ভারতীয় নাগরিক তাদের ক্ষেত্রে কিছু হবে না, যারা নাগরিক নয় তাদেরকে পুশব্যাক করবে, এই ধরনের একটা কথা জগন্নাথবাবু বললেন, আমরা শুনলাম। তা আমি জগন্নাথবাবুকে বলছি, মহারাষ্ট্রে যাদেরকে ধরা হয়েছিল এবং যে 4 জনকে পুশব্যাক করা হয়েছিল, পরবর্তীকালে তাদেরকে ফিরিয়ে আনলেন কেন? তারা ভারতীয় নাগরিক মেনে নিয়ে তো? আমি জিজ্ঞাসা করছি, বাঙালি কি এতটা পণ্য হয়ে গেছে যে পেল অর্ডারে করে অন্য দেশে ফেলে দিতে হবে? আমি জিজ্ঞাসা করছি, 67 বছরে উফা মালিক, যাকে নো ম্যানস ল্যান্ডে ফেলে দেওয়া হয়েছিল, পরে ফিরিয়ে নেওয়া হয়েছিল, কেন ফেললেন উফা মালিককে? কেন মেহবুব শেখকে আপনার অমিত শাহের বিএসএফরা পিটিয়ে মেরে যখন মারা গেছে ভেবেছে, তখন তাকে বাংলাদেশের সীমানা পার করে দিয়েছে, পরে তাকে ফিরিয়ে আনতে হয়েছে? এটা তো ভারতীয় নাগরিক বলে ফিরিয়ে এনেছে। একেবারে রাইটলি স্যার। আমি একটা ছোট্ট ভিডিও দেখছেন হল্লা বউল, আমি ইলমাজ রয়েছি আপনাদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন সম্রাট চক্রবর্তী, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, রয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র, কেতন জয়সওয়াল কংগ্রেসের মুখপাত্র, এবং সম্বিত পাল, রাজনৈতিক বিশ্লেষক। আমি জগন্নাথবাবু একটা প্রশ্ন আজকে না করলেই নয় আপনাকে। জানেন তো, আমরা সবাই ভারতীয় নাগরিক, এবং যারা ভারতের জন্য নিজেদের প্রাণ দেন, রক্তবিন্দু পর্যন্ত ভারতের জন্য উৎসর্গ করেন, তাদের জন্য আমাদের স্যালিউট, তাদের জন্য আমরা সবসময়। আপনি জানেন, একজন কার্গিল ওয়ার ভেটারেন
যে কার্গিল যুদ্ধে নিজের রক্ত ঝরিয়েছিল, নঈমুল্লাহ খান 30 থেকে 40 জন পুনেতে গিয়ে তাকে রোহিঙ্গা মুসলিম বলে থ্রেটেন করে, বলে কাগজপত্র দেখাও, তারপর তাকে পুলিশ ডিটেন করে। কি বলবেন? দেখুন, গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কল্যাণে এই বাঙালি আর বাংলাদেশের বিভেদটা বা প্রভেদটা বা ফারাকটা অনেকটা ঘুচে গেছে, এবং হতভাগ্য বাংলা এবং বাঙালি একজন আমি, যার লজ্জা লাগে। আপনারও আত্মীয় স্বজন যদি অন্য কোনো রাজ্যে থাকে, দেখুন যে বাঙালি এখন অন্য রাজ্যে একটা হাসি ঠাট্টা মশকরার জাতি। একটা সময় বাঙালি হিসেবে আমরা যেমন অন্য কয়েকটি রাজ্যের, সেসব রাজ্যের নাম আমি বলতে চাই না, সেই রাজ্যের কোনো বাসিন্দাদের সম্পর্কে আমাদের যে মনোভাব ছিল, আজ সারা ভারতবর্ষের অন্য প্রান্তে বাঙালির আজকে স্ট্যান্ডিং, সোশ্যাল স্ট্যান্ডিংটা সেই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। কিন্তু বাঙালি আজ পরিযায়ী শ্রমিকের জাতি। বিজেপির মুখপাত্র বলছেন বাঙালি আজকে হাসি ঠাট্টা মস্করার জাতি। সেই আমি এইটাকে মার্ক করছি, বাঙালি আজকে হাসি ঠাট্টা মস্করার জাতি। আচ্ছা বেশ, আমি একবার শুনে নি, তারপর আসবো সবার দাম। না, এই জগন্নাথ বাবুর উত্তরটা শুনে আমি বলুন না, বাঙালি আরেকবার বলুন আপনি, বাঙালি আজকে হাসি ঠাট্টা মস্করার জাতি। জগন্নাথবাবু, আপনি সত্যি বিশ্বাস করেন যে বাঙালি, যে বাঙালির রবীন্দ্রনাথ ঠাকুর, যে বাঙালির নেতাজি সুভাষচন্দ্র বসু, সেই বাঙালি আজকে হাসি ঠাট্টা বাঙালি হয়ে বাঙালিকে আজকে হাসি ঠাট্টা মস্করার জাতি বলছেন উনি? বিজেপির মুখপাত্র অন ক্যামেরা বলছেন বাঙালি আজকে হাসি ঠাট্টা মস্করার জাতি। বেশ, শুনবো। হ্যাঁ, জগন্নাথবাবু বলুন। রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোস, বঙ্কিম, শরৎ, রবীন্দ্রনাথের বাংলায় হাল আমলের, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, অমর্ত্য সেন, সৌরভ গাঙ্গুলির বাঙালি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কল্যাণে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতকার্যের জন্য ভারতবর্ষের অন্য রাজ্যে আজকে একটা হাসি ঠাট্টা মস্করার জাতিতে পরিণত। হ্যাঁ, কিন্তু আমরা ভারতীয়রা তো আমরা একেবারে আপনার সঙ্গে 100% সহমত, কিন্তু আমরা ভারতীয়রা এখনো পর্যন্ত বিশ্ব দরবারে হাসি ঠাট্টায় পরিণত হইনি। আপনি প্লিজ আমায় উত্তরটা দিন। নঈমুল্লাহ খান, ওয়ার ভেটারেন অফ কার্গিল, নঈমুল্লাহ খান ওয়ার ভেটারেন অফ কার্গিল পুনেতে আজকে হঠাৎ করে রোহিঙ্গা মুসলমান কিভাবে হয়ে গেলেন? কিভাবে 40 জন এসে তাকে রোহিঙ্গা মুসলমান হিসেবে চিহ্নিত করলেন? নঈমুল্লাহ খান, যিনি কার্গিলে নিজের রক্ত ঝরিয়েছেন, অপারেশন বিজয়তে যিনি পাকিস্তানিদের এখান থেকে লাথি মেরে পাকিস্তানে পাঠিয়েছেন, সেই নঈমুল্লাহ খানকে আজ 30 থেকে 40 জন এসে হ্যারাস করলো, পুলিশ তাকে ডিটেন করলো। কি বলবেন? আমি তো এই মূলগত বিষয়ে আসতে চাইছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে বাঙালি বাংলাদেশি এক, এই ধারণাটা আজকে সারা ভারতবর্ষের তৈরি হয়েছে বলে বাংলা ভাষায় কেউ কথা বললে তাদের উপর সংশয় যাচ্ছে। কিন্তু যখনই যে মুহূর্তে ভেরিফাই করার পর বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের বাঙালি, ভারতীয় বাঙালি, তাদের উপর কোনো কিছু হচ্ছে না, কিন্তু যে মুহূর্তে বোঝা যাচ্ছে সে অনুপ্রবেশকারী, সে বাংলাদেশ থেকে এখানে এসেছে, সে আমার বাঙালি পরিযায়ী শ্রমিকের কাজ হাতিয়ে নিচ্ছে। আর কেরলে যে 27 জন ধরা পড়েছে, তাদের কে ধরিয়ে দিয়েছে? বেশ, আমি কেতন তোমার কাছে যাবো, কিন্তু তার আগে আমি একবার রাজনৈতিক বিশ্লেষক সম্বিত পালের কাছে যাব। ফার্স্ট দে কেম ফর দ্য ব্ল্যাক সাইড, ডিড নট সে এনিথিং, দেন দে কেম ফর দ্য হোয়াইট সাইড, ডিড নট সে এনিথিং, দেন দে কেম ফর দ্য ক্রিপলড, আই ডিড নট সে এনিথিং, দেন দে কেম ফর দ্য ডিসেবলড, আই ডিড নট সে এনিথিং, ফাইনালি ওয়ান ডে দে কেম ফর মি। ব্রেস্টের লেখা বহু পুরাতন একটি নাটকের অংশ। ভারতবর্ষ কি কিংবা বাংলা কি এই মুহূর্তে এই ট্রানজিশনের ভেতর দিয়ে যাচ্ছে? সম্বিত পাল। না, দেখুন, এটাই একটা ট্র্যাজেডি বাঙালির জন্য, যে আমরা যে বাংলার জন্য গর্ব করি বা যে বাঙালি হিসেবে আমরা যে গর্ব করি, সেইটা একটা কোনো জায়গায় গিয়ে থমকে গেছে। সেই নিয়ে কিন্তু আমাদের কোনো সংশয় থাকা উচিত নয়। এবং সর্বভারতীয় স্তরে এখনো স্বামী বিবেকানন্দ পূজিত হন, এখনো রবীন্দ্রনাথ পূজিত হন, এখনো সত্যজিৎ পূজিত হন, এখনো ঋত্বিক ঘটক পূজিত হন, কিন্তু তারপরে সেই আইকনদের কিন্তু আমরা সর্বভারতীয় স্তরে দেখতে পাই না। এবং এখন এই জায়গায় যদি চলে যায় ব্যাপারটা, যে বাংলা বলছেন তাকে দেখলেই বাংলাদেশী হিসেবে সন্দেহ করা হবে, এবং বিশেষত তিনি যদি মুসলিম হন তাকে এবং তিনি বাংলা বলেন, তাহলেই তাকে ধরে নেওয়া হবে, প্রথমেই সন্দেহ করে তাকে ডিটেইন করে নেওয়া হবে যে তিনি বাংলাদেশী, এবং তারপরে তাকে প্রমাণ করতে হবে যে তিনি ভারতীয়। সেইটা কিন্তু খুব দুঃখজনক একটা ব্যাপার। এই ন্যারেটিভটা যেটা তৈরি হয়েছে সারা ভারতবর্ষ জুড়ে বা হচ্ছে, সেটা কিন্তু ভয়ঙ্কর জায়গায় যেতে পারে বলে আমার মনে হয়, যদি না এখন প্রত্যেকটি রাজনৈতিক দল তারা এই ন্যারেটিভ থেকে সরে আসে এবং এইটা বোঝানোর চেষ্টা করে যে এই যুদ্ধটা শুধুমাত্র
অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে, এটা বাংলাভাষীদের বিরুদ্ধে নয়। বেশ, একটা ছোট্ট বিরতি নেব, কিন্তু সম্বিত খুব সহজভাবে বললেন যে যুদ্ধ হোক অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে, যুদ্ধ হোক যারা অবৈধভাবে আমাদের দেশে এসে ঘাঁটি গাড়ার চেষ্টা করছে, কিন্তু তার আড়ালে যেন কোনো ভারতীয়র সঙ্গে অন্যায় না হয়। কথা হচ্ছে বাঙালি এবং বাঙালির অস্মিতা নিয়ে, কথা হচ্ছে SIR নিয়ে, এবং কোথাও এই বাঙালির অস্মিতার আড়ালে কি বাংলাদেশিদের বাঁচানোর চেষ্টা করা হচ্ছে, কিংবা বাংলাদেশিদের ধরার আড়ালে কি বাঙালিদের উপর কোপ ফেলা হচ্ছে? কারণ দেখুন, এটা শাকের করাত, দুদিকেই কাটে। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সম্রাট চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। সম্রাটবাবু, দেখুন, সত্যি তো, যদি আমি শুধু আজকের উদাহরণ দিই, আজকে আমার কাছে যা যা তথ্য আসছে, ক্যানিং বাংলাদেশের দুজনকে অ্যারেস্ট করা হয়েছে, তাদের কাছে দু দেশের ভোটার কার্ড পাওয়া গেছে, অর্থাৎ ভারতবর্ষের ভোটার কার্ডও পাওয়া গিয়েছে এবং বাংলাদেশের ভোটার কার্ডও পাওয়া গিয়েছে, এটা ক্যানিং। তারপর যদি আমি বাগদার কথা বলি, বাগদায় আজকে আবার একজনকে ভারতে এসে সেই ব্যক্তি রীতিমতো বাড়ি টাড়ি বানিয়ে নিয়েছিল, টাকার বিনিময়ে ভোটার কার্ডে নাম তোলার কথা হয়েছিল, সেটাও দেখতে পাচ্ছি। বানেশ্বরে আবার একজন ফেক আধার কার্ড নিয়ে এই বাংলা থেকেই অ্যারেস্ট হচ্ছেন, ত্রিপুরাতে অ্যারেস্ট হয়েছে। কি বলবে? সত্যি তো হচ্ছে, এখানে আজকে যাদবপুরে পর্যন্ত শহর কলকাতায় আরেকজন বাংলাদেশি অ্যারেস্ট হয়েছে। বাংলাদেশি তো রয়েছে বাংলায়, সমস্ত বাংলাভাষী যারা বাংলায় রয়েছেন তারা ভারতীয় নন, বাংলাদেশিরা রয়েছেই তো বেরোচ্ছে। এলেন কি করে সে প্রশ্নের জবাব তো বিএসএফকে দিতে হবে, জগন্নাথ বাবুদের দিতে হবে। এলেন কি করে? আপনি নিশ্চয়ই সেই প্রশ্ন করবো, কিন্তু আপনি বলুন, আসার পর তারা এই ফেক ভোটার কার্ড, ফেক আধার কার্ড বানাচ্ছেন কি করে? সেটা তো আপনার রাজ্যে হচ্ছে, আমার রাজ্যে হচ্ছে। একটু সময় দিতে হবে, আমি প্রত্যেকটা উদাহরণ দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, 24শে ডিসেম্বর দিল্লি থেকে গ্রেপ্তার হলো সাহিল সাইকেল, পুনম কম্পিউটার সেন্টার। সেখানে পাওয়া গেল কি জাল ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট পর্যন্ত। 19শে এপ্রিল দিল্লি তুর্কারাম থানা ধরলেন গ্রেপ্তার আশিসকে করা হলো। কয়েকশো জাল আধার কার্ড, ভোটার কার্ড এবং বার্থ সার্টিফিকেট পাওয়া গেল 19শে এপ্রিল। মে মাসে সাকসেস না, আমি বলছি দিল্লি থেকে ধরা পড়লো, দিল্লি পুলিশের হাতে গ্রেপ্তার হলো। আধার কার্ড, ভোটার কার্ড এবং শয়ে জাল পাসপোর্ট তার হাত থেকে পাওয়া গেল। আমি যে ছবিগুলো তুলছি, এই ছবিগুলো একটু দয়া করে যদি দেখান। উত্তরপ্রদেশ পুলিশ গ্রেপ্তার করলো জাল আধার কার্ড, ভোটার কার্ড বানানোর জন্য। চলে আসুন। আবার উত্তরপ্রদেশ পুলিশ গ্রেপ্তার করলো ভুয়ো নথি বানানোর জন্য। এবার চলে আসুন, গুজরাট পুলিশ সুরাটে যাদেরকে গ্রেপ্তার করলো ভুয়ো নথি বানানোর জন্য। গুজরাট পুলিশ তাদের ছবি তুলে ধরলো, এরা ভুয়ো নথি, পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট বানিয়ে দিচ্ছে, এদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আবার গুজরাট পুলিশ, সুরাটের ঘটনা। এটা একটা শুধুমাত্র বাংলায় বানানো হচ্ছে। আপনাকে আমি যে কথা থেকে শুরু করেছিলাম, দিল্লিতে পুনম কম্পিউটার সেন্টার, তারা জঙ্গল থেকে নেপাল এবং বাংলাদেশ থেকে তাদেরকে নিয়ে এসে এসি ট্রেনে করে 20,000 টাকা 25,000 টাকার বিনিময়ে আমি এই সমস্ত কিছুর সঙ্গে আমি শুধু একটু অ্যাড করবো যে আজাদ বলে একজন ব্যক্তি এই বাংলা থেকেও গ্রেফতার হয়েছিল। সেই আজাদ আবার পাকিস্তানি নাগরিক। মানে হ্যাঁ, উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার হচ্ছে, দিল্লি থেকে গ্রেফতার হচ্ছে, আমি জগন্নাথ বাবুর কাছ থেকে উত্তর চাইবো। কিন্তু এই বাংলা থেকে আজাদ গ্রেফতার হয়েছে, সে বাংলাদেশি সেজে, পাকিস্তানের নাগরিক বাংলাদেশে সেজে ভারতে ছিল, এবং তার কাছ থেকে জাল পাসপোর্ট, জাল ভিসা, জাল আধার কার্ড, জাল ভোটার কার্ড সমস্ত কিছু পেয়েছে। আপনাদের একজন নেত্রী, আপনি সেই ভিডিওটি দেখেছেন, সেই ভিডিওতে উনি বলছেন কারো যদি বাংলাদেশি ব্যক্তির ভোটার কার্ড নিতে অসুবিধা হয় তাহলে অমুক দাকে বলবেন, জাকির দাকে। আপনাদেরই এক নেত্রী। এগুলো তো ঘটেছে স্যার, আপনাকে তো একটা ক্ল্যারিফিকেশন দিতে হবে। আমি তার আগেরটা থেকে আসি, অনুপ্রবেশ করলো কি করে? বিএসএফ দায়িত্ব নেবে 2019 সালের 10ই জুলাই নির্বাচন কমিশন সংসদে হলফনামা দিয়ে জানিয়েছে, লিখিত আকারে জানিয়েছিল যে ভারতের ভোটার লিস্টে একজনও বিদেশির নাম নেই। পরবর্তী ক্ষেত্রে তারা অনুপ্রবেশ করলো যদি বাংলাদেশ থেকে আসে, তার মানে পশ্চিমবঙ্গ থেকে আসছে, এই গ্যারান্টি কে দিচ্ছে? বিজেপি দিচ্ছে। কেন? জগন্নাথবাবু ঢুকছে কি করে? ঢোকার পর তাদেরকে ট্রান্সপোর্ট করব, ডিপোর্ট করব, নিশ্চয়ই সব করব। ঢুকছে কি করে? শুধু তো বাংলা নয়, বাংলা, আসাম, মেঘালয়, ত্রিপুরা, একাধিক রাজ্য রয়েছে। বিএসএফ এর গলদ রয়েছে। আমি দুটি ভাগে বলতে চাই। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কয়েকটি বিষয় খুব ভালো বলছিলেন, কয়েকটি বিষয় ভুলে গেছে।
একবার এগুলো স্মরণ করিয়ে দিই। দেখুন, এই এসআইআর বিষয়টা তো আসতোই না যদি না এই 28শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না কাগজ দেখিয়ে বলতেন, এখন উনি বলছেন কাগজ দেখাবেন না, কিন্তু 28শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তিনি কাগজ দেখিয়েই বলেছিলেন যে হাজার হাজার লক্ষ লক্ষ নাকি গুজরাট, উত্তরপ্রদেশ, হরিয়ানার ভোটারের নাম পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ঢুকে পড়েছে। এই বিজেপি নাকি তাদেরকে ট্রেন ভাড়া করে নিয়ে এসে ভোট দেওয়া হবে, এদের নাম তো ভোটার তালিকা থেকে বাদ যাওয়া উচিত। এটা গেল একটা প্রশ্ন। সেই কারণেই হচ্ছে নিবিড় ভোটার তালিকা সংশোধনের কাজ হচ্ছে। দ্বিতীয়ত, তৃণমূলের মুখপাত্র কিন্তু ওই লাভলি খাতুনের নামটা বলতে ভুলে গেলেন। বাংলাদেশ থেকে শুধু এলো না, তৃণমূলে জয়েন করলো, তৃণমূলে জয়েন করার পর ভোটে লড়লো, ভোটে লড়ার পর তৃণমূল কংগ্রেস তাকে প্রধান বানিয়ে দিল। ধরা পড়ার পর তৃণমূল কংগ্রেসেরই শাসনের থাকা এক মহকুমা শাসক এই বাংলাদেশি নাগরিককে পদ থেকে সরালো। এটা কিন্তু তৃণমূলের মুখপাত্রের নজরে এলো না। জঙ্গি সাত নওয়াদা, হরিহরপাড়ায় দুবার ভোট দিয়ে চলে গেল। আল কায়দার জঙ্গি আসাম পুলিশ এসে ধরে নিয়ে গেল। একই সঙ্গে রত্না দেবী বারাসাতের নেত্রী, তিনি বললেন ঢুকলো কি করে ঢোকার দায় অমিত শাহ নেবেন কিনা, ঢোকার দায় অমিত শাহ নেবেন কিনা এটা বলুন না। না আগে এটাই আসুন, অনুপ্রবেশটা হলো কি করে, অনুপ্রবেশটা হলো কি করে, অনুপ্রবেশের দায় কার? অনুপ্রবেশের দায়টা কার? এক এক করে প্লিজ সম্রাট দা, এক এক করে অনুপ্রবেশের কথায় আসুন না। আপনি অনুপ্রবেশের প্রশ্ন, অনুপ্রবেশের কথায় আসুন না দাদা। অনুপ্রবেশটা হলো কি করে? ও যাদের কথা বলছেন তাদের অনুপ্রবেশটা হলো কি করে? অনুপ্রবেশের কথায় আসুন দাদা। অনুপ্রবেশ প্রশ্ন, অনুপ্রবেশটা হলো কি করে? আগে অনুপ্রবেশটা হলো কি করে সেটা আগে বলুন। এলো কি করে? বিএসএফ কি করছিল? অমিত শাহ বিএসএফ কি করছিল? এই ব্যর্থতার দায় অমিত শাহ নিয়ে পদত্যাগ করবে না কেন? এই কথা বলুন না। অনুপ্রবেশটা হলো কি করে? অনুপ্রবেশটা হলো কি করে? ভোটার তালিকায় নাম তুললেন। পহেলগামে অনুপ্রবেশ হলো কি করে? বেশ কোথাও আমরা একটু থামাবো। আমি একজন দুজনকে একটু থামাবো। আমি সম্রাট I've got the point. আমি জগন্নাথ বাবুকে এই প্রশ্নটা করবো। জগন্নাথ বাবু, সবটাই আপনি ঠিক বলছেন, আমার কোনো দ্বন্দ্ব নেই, কিন্তু আমার একটাই প্রশ্ন হচ্ছে, শুধু তো বাংলা, আসাম ঢুকলো কি করে? আসাম একেবারে ঢুকলো কি করে? আসাম, মেঘালয়, ত্রিপুরা ঢুকছে কি করে? ঢুকলো কি করে? ভারত বাংলাদেশের 4500 কিলোমিটার সীমান্তের পশ্চিমবঙ্গে আমরা 2200 কিলোমিটার সীমান্ত রয়েছে। এই 2200 কিলোমিটার সীমান্তের মধ্যে প্রায় 550 কিলোমিটার সীমান্ত এখনো অরক্ষিত। এবং বারবার বলার পর, গত 14 সাল থেকে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর মমতা ব্যানার্জিকে বারবার বলা হচ্ছে যে আমরা ফেন্সিং করে দিতে চাই, আপনারা জমির ব্যবস্থা করুন, বর্ডার আউটপোস্ট গুলো তৈরি করে দিন। বারবার বলার পর 14 বছর 15 বছর এই 500 কিলোমিটার অরক্ষিত জায়গা রেখে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবং একসঙ্গে একইভাবে সুন্দরবনের এলাকা রয়েছে যেটা কোস্টাল সিকিউরিটি। ঠিক, আপনি একদম ঠিক বলেছেন। সেই কোস্টাল সিকিউরিটি থেকে জাভেদ মুন্সিকে দেখেছি, আল কায়দার টেররিস্ট, জেইএম টেররিস্ট এসেছিল। কিন্তু স্যার কয়েকটা ছবি দেখাচ্ছি আসামে যেভাবে উদ্বাস্তুদের উৎখাত করা হচ্ছে। আসামে এই বাংলাদেশিরা ঢুকলো কি করে? সেখানে তো আপনাদের ডবল ইঞ্জিন সরকার। কিংবা মেঘালয়তে ঢুকছে কিভাবে, কিংবা ত্রিপুরাতে ঢুকছে কিভাবে? বাংলায় ঢুকছে না হয় আমি মেনে নিলাম, পুরো দোষটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস জমি দেয়নি বলে। তৃণমূল কংগ্রেস হ্যাজ টু আনসার ফর ইট। হোয়াট ইজ হ্যাপেনিং ইন আসাম? আসামে কি হচ্ছে? মেঘালয়ে কি হচ্ছে? ত্রিপুরায় কি হচ্ছে? স্যার জগন্নাথ দা, আসাম, ত্রিপুরা, মেঘালয়ে অনুপ্রবেশ হলে সেই অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণ হয়ে ধরা হচ্ছে এবং ধরে ডিপোর্ট করা হচ্ছে। আসাম, মেঘালয়, ত্রিপুরার সঙ্গে পশ্চিমবঙ্গের একটাই পার্থক্য, আসাম সরকার সম্প্রতি 130 বর্গ কিলোমিটার চণ্ডীগড় শহরের থেকে বড় এলাকা এনক্রোচমেন্ট মুক্ত করেছে, বাংলাদেশিদের বাংলাদেশে ফেরত পাঠিয়েছে। আর সে রাজ্য থেকে বাংলাদেশিরা কোনক্রমে ঢুকলে পরে সেখানকার পোরাস বর্ডার দিয়ে তাদের চিহ্নিতকরণ হয়, পাঠানো হয়, আর পশ্চিমবঙ্গে তাদের ভোটার কার্ড বানিয়ে দেওয়া হয়। আপনি প্রশ্ন করছেন, এটাই হচ্ছে আপনাদের বিরুদ্ধে অভিযোগ। সম্রাট দা, আমি কেতানের কাছে আসবো। কেতান, আজকে আমি আসবো আপনার কাছে, কিন্তু আজকে ঈসা খান চৌধুরী বলছেন অবৈধ অনুপ্রবেশকারীদের ধরুক, কিন্তু বাংলা থেকে আসা মানুষজনকে ধরা হচ্ছে। আপনারা একটু স্ট্যান্ডটা ক্লিয়ার করুন। আপনারা, কংগ্রেস এই মুহূর্তে বলছে যে যারা অনুপ্রবেশকারী তাদের ধরা দরকার, কিন্তু আবার বাঙালিদের উপরে যাতে অত্যাচার না হয় সেটাও দেখা দরকার। সত্যি তো, আসাম যেখানে কয়েক বছর আগে অবধি চিফ মিনিস্টারই আপনাদের দলে ছিলেন, প্রেজেন্ট চিফ মিনিস্টার আপনাদের দলে ছিলেন, সেখানে তো এই সমস্যা আজকের নয়, বহু বছরের। আর এমন নয় পোরাস বর্ডার শুধু বাংলায় আছে, পোরাস বর্ডার মেঘালয়ে আছে, পোরাস বর্ডার আসামে আছে, ত্রিপুরায় আছে, বহু রাজ্যে আছে। আপনাদের স্ট্যান্ড পয়েন্টটা কি?
না, আমাদের স্ট্যান্ড পয়েন্ট তো বললাম তো ক্লিয়ার, যে অবশ্যই যারা অনুপ্রবেশ করে বাংলায় এসছে বা দেশে বিভিন্ন জায়গায় এসছে তাদেরকে চিহ্নিত করা হোক, কিন্তু তার নাম করে একটা মানে ভেস্টেড ইন্টারেস্ট নিয়ে বাঙালিদেরকে হেনস্থা যাতে না করা হয়। আচ্ছা, মানে বাংলা ভাষী আর বাংলাদেশিকে গুলিয়ে না ফেলা হোক, যেটা বিজেপি করছে। আচ্ছা, জগন্নাথবাবুকে একটা প্রশ্ন করছি, যে উনি যে বলছিলেন যে বাঙালি বাংলাদেশের মধ্যে এত গুলিয়ে ফেলছেন, তাহলে এই যে রাজ্য থেকে মন্ত্রী হয়েছে যারা, নিশীথ প্রামাণিক বলুন বা শান্তনু ঠাকুর বলুন, যারা সুকান্ত মজুমদার বলুন, তারা যে মন্ত্রী করেছে বিজেপি, তাদের কি আগে ভেরিফাই করেছে তারা এদেশের নাগরিক কিনা? এক। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, তাদের কি এখনো সন্দেহ রয়েছে বলে একটা পূর্ণমন্ত্রী বাংলা থেকে করে না, শুধু হাফ মন্ত্রী করে? এতগুলো এমপি জিতে ছিল 19 সালে। এটা হলো এই প্রশ্নের উত্তর দেবেন, কারণ আপনারা যে মানে আরএসএস এর যে এক দেশ এক মানে যেটা ওদের ম্যারিটি, একটাই ভাষা থাকবে, একটাই ধর্ম নিয়ে হবে, এটা তো চলতে পারে না। আপনারা আগামী দিন এই যে একটা মানে বাতাবরণ তৈরি করে দিতে চাচ্ছেন, কিন্তু আপনারা রাজ্যের মধ্যে বিভেদ সৃষ্টি করে দেবেন, সেটা তামিলনাড়ুতে হোক, সেটা অন্য জায়গায় তামিল মানুষের উপরেও একটা হিন্দি ইম্পোজিশন একটা চলছে, এগুলো তো করতে হবে। আর তৃণমূলকেও প্রশ্নটা হচ্ছে যে আপনারা এতদিন ধরে 15 বছর সরকারে আছেন, বাঙালিদের মঙ্গলের জন্য কী করেছেন? পরিযায়ী শ্রমিকদের নিয়ে একবার আপনাদের এতদিনে মাথা ব্যথা ছিল না, আজকে ভোট এসছে তাই আপনাদের এত দরদ পরিযায়ী শ্রমিকদের জন্য। একটা কি হেল্পলাইন নম্বর এতদিন ছিল না? আমাদের অধীর রঞ্জন চৌধুরী অনেকবার বলেছিলেন যে একটা এই রাজ্য থেকে একদম রাজ্যে কর্মসংস্থান নেই, এখান থেকে পেটের দায় বাইরে যেতে হচ্ছে। এত পরিযায়ী শ্রমিক যদি বাইরে রয়েছে, তাহলে এই রাজ্যে একটা পরিযায়ী শ্রমিক জন্য একটা মন্ত্রক হোক না, তারা খোঁজ খবর রাখুক না। আরো একটা মন্ত্র, এটা পরিযায়ী শ্রমিক মন্ত্রক, এটা উপায় নেই। এত পরিযায়ী বাংলার রয়েছে সারা দেশে যে উপায় নেই। আজকে এই জায়গায় আমরা আমার প্রথম প্রশ্ন তো, বাংলায় পরিযায়ী শ্রমিক থাকবে কেন? মানে অর্থাৎ বাংলা ছেড়ে বাইরের রাজ্যে আমায় কাজ করতে যেতে হবে কেন? কারণ আমার রাজ্য আমাকে কাজের স্বাধীনতা, কাজের অধিকার দেবে না কেন? এক প্রথম প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে, কেতন আমার একটা খুব ভালো লাগলো, আপনি একটা পয়েন্ট তুললেন যে ভোট আসলেই কি দরদ বাড়ে। আমি এই প্রশ্নের উত্তর সম্বিতদার কাছে চাইবো। সম্বিতদা, বহু বছর সাংবাদিকতা করছেন আপনি, একটা সময় আপনি একসঙ্গে ফিল্ডে সাংবাদিকতা করেছি, অনেক সিনিয়র, অনেক অভিজ্ঞ আপনি আমার থেকে। আপনি জানেন এই সমস্যা আজকের নয়, বহু বছরে বাংলায় কাজের আকাল, তাই বাইরে যেতে হয়। ভোট এসেছে তাই শুকনো দরদ, নাকি সত্যি দরদটা এবার বাঙালির জন্যই, কারণ বাঙালিকে টার্গেট করা হচ্ছে? কি মনে হচ্ছে? এটা বহুদিনের ঘটনা, যেটা সত্যি একটি ফ্যাক্ট, যে এখান থেকে প্রচুর মানুষ তারা বিভিন্ন রাজ্যে যান কাজের খুঁজে, এবং সেই কাজ শুধুমাত্র যে হোয়াইট কলার জব বা ব্লু কলার জব তা তো নয়, এবং প্রচুর মানুষ যারা আছেন যারা শ্রমিক হিসেবে কাজ করেন, এবং যারা বিভিন্ন রাজমিস্ত্রির কাজ করেন, কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে কাজ করেন, এরকম বহু মানুষ প্রতিদিন, আপনি যদি হাওড়া স্টেশনে যান আপনি দেখতে পাবেন যে ট্রেনে ভরে ভরে মানুষরা তারা যাচ্ছেন বিভিন্ন রাজ্যে কাজের জন্য। যে যুক্তিটা তৃণমূল কংগ্রেস আজকাল দেওয়া শুরু করেছে সেটা হচ্ছে যে গ্রামে এখন 100 দিনের কাজ বন্ধ হয়ে গেছে প্রায়, কারণ কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না এবং সেই গন্ডগোলের কোনো সমাধান হয়নি, তার জন্য মানুষকে বাইরে যেতে হচ্ছে। কিন্তু ঘটনাটা শুধু সেটাতেই সীমাবদ্ধ নেই। আমরা যদি দেখি যে গুরগাঁওতে যেভাবে শিল্প হচ্ছে, বা হরিয়ানাতে যেভাবে শিল্প হচ্ছে, মহারাষ্ট্রে যেভাবে শিল্প হচ্ছে, সেই তুলনায় পশ্চিমবঙ্গে কিন্তু বড় শিল্প সেরকমভাবে হচ্ছে না, এবং যার ফলে কর্মসংস্থানের একটা অভাব রয়েছে বটে। তবে এর সঙ্গে সঙ্গে এটাও আপনাকে মানতে হবে যে শুধুমাত্র এটা পশ্চিমবঙ্গের কথা নয়, বিভিন্ন রাজ্য থেকেই বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে মানুষরা যান। আপনি যদি কেরালাতে চলে যান, সেখানে দেখবেন সেই মাইগ্রেশনটা অন্যরকম, সেটা বিদেশে যাওয়ার একটা প্রচেষ্টা থাকে। আপনি যদি মহারাষ্ট্রে যান, সেখানেও দেখবেন সেখানে বিদেশে যাচ্ছে, পাঞ্জাবের মানুষরা তারা কানাডাতে চলে যাচ্ছে। তো এই মাইগ্রেশনটা হয়, এটা নিয়ে কোনো এটা অস্বাভাবিক ব্যাপার নয়, কিন্তু এটাও আমাদের স্বীকার করতে হবে যে পশ্চিমবঙ্গে কাজের কর্মসংস্থানের একটা আকাল তৈরি। একেবারে আমি এখান থেকে সম্রাটদা একটা ছোট্ট বিরতিতে যাব, কিন্তু তার আগে আপনার কাছে একটাই প্রশ্ন চাইবো। এক হচ্ছে, এই কাজের আকাল আপনারা দূর করতে পারেননি, ঠিক আছে, পারেননি না হয় বুঝলাম। দ্বিতীয়, এই মুহূর্তে দাঁড়িয়ে অসমে যারা বাংলাদেশি তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে, নিশ্চয়ই সেই ভিডিও আপনি দেখেছেন, আমরা সবাই দেখেছি। অলরেডি নর্থ ইস্টার্ন স্টেটস মানে মেঘালয়, নাগাল্যান্ড, ত্রিপুরা, তারা তাদের স্টেট বর্ডার ক্লোজ করে দিয়েছে, অ্যাডভাইজারি জারি করেছে যাতে কোনো বাংলাদেশি তাদের রাজ্যে না ঢুকতে পারে। অসম এবং বাংলাও কিন্তু বর্ডার শেয়ার করে। রাজ্য সরকারের তরফ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে কোনো ওখানকার উদ্বাস্তু এখানে না ঢুকতে পারে? এইটা দিয়ে শুরু করুন সংক্ষেপে, বিরতির মধ্যে আমরা আবার আমি উত্তরগুলো দিয়ে নিই, যে প্রশ্নগুলো একদম আমাকে টার্গেট করে কথা হচ্ছে। আমি কেতনের কাছে বলি, কেতন, সিএমআই তথ্য অনুযায়ী
বেকারত্বের হারে পশ্চিমবঙ্গের বেকারত্বের হার সব থেকে কম 2.2%, জাতীয় গড়ের থেকে 30% কম। এটা কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য। আমি আর কিছু বলবো না কেতন তোমাদের দল সম্পর্কে, কারণ অভাগা যেদিকে চায় সাগর দিকেও শুকায় যায়, ছেড়ে দাও, সেই বিষয়ে আমি যাচ্ছি না। আমি নাম রেখে জগন্নাথদার উত্তরগুলো দিয়ে নি। জগন্নাথদা কাটাতার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বললেন, জগন্নাথদা ভারত বাংলাদেশের সীমানা নতুন করে হয়েছে কিনা আমার জানা নেই, যদি অরক্ষিত থেকে থাকে সেটা 2011-র পর থেকে অরক্ষিত কিনা সেটা আমার জানা নেই। যদি অরক্ষিত থেকে থাকে তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোন সদর্থক পদক্ষেপ নিয়েছেন সেটা আমার জানা নেই। এটা জাতীয় নিরাপত্তার প্রশ্ন, এটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার জমি দেয়নি বলে এড়িয়ে যাওয়া যায় না। যেখানে দেশ নিরাপদ থাকবে না, আপনি যেভাবে কথা বলছেন আসতে বলবেন, নইলে কথা ঘোড়ায়ও হাসবে। বাংলার মানুষ শুনছে আপনার কথা। জগন্নাথ, আমরা উত্তর নেব, কিন্তু ছিল বাঙালি অস্মিতা নিয়ে কথা হচ্ছিল, বাঙালি বনাম অনুপ্রবেশ নিয়ে। আমার সঙ্গে রয়েছেন সম্রাট চক্রবর্তী, জগন্নাথ চট্টোপাধ্যায়, রয়েছেন কেতন জয়সওয়াল এবং সম্বিত পাল। আমি জগন্নাথ বাবুর কাছে একটা প্রশ্ন করবো, কিন্তু জগন্নাথ বাবু প্রশ্নটা করার আগে আপনাকে একটা বক্তব্য শোনাবো। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় একটি বক্তব্য রেখেছিলেন। তিনি বলেছিলেন এই ভিডিও বিতর্কে, এই ভুয়ো ভিডিও বিতর্কে তিনি বলেছিলেন যে বাচ্চাটার কথা আমি বলছি, ওদের কালকেই সব একটার পর একটা থানায় নিয়ে যাওয়া হচ্ছে, এবার কে মিথ্যে বলছে কে সত্যি বলছে সেটা প্রমাণ হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন গতকাল ইলামবাজার থেকে? লেডিজ এন্ড জেন্টলম্যান, টেক আ হার্ড লুক। ওই বাচ্চাটার কথা আমি বলেছিলাম, ওদের কালকে সব একটার পর একটা থানায় নিয়ে যাওয়া হয়েছে। আমি কাল মিটিংয়ে দাঁড়িয়ে বলেছিলাম, রেকর্ড চেক করুন, এবং ওদের থ্রেট করা হবে। হয়েছে সেটাই। এরপর আমরা চাইবো তারা ফিরে আসুক, আমরা চাইবো ফিরে আসুক। বাদ বাকিটা কে মিথ্যে বলছে আর কে সত্য বলছে সেটা সত্যি কথাই প্রমাণিত হয়ে যাবে। দেখুন, বাঙালি অস্মিতার কথা হয়েছে, বাঙালি অনুপ্রবেশ, বাংলাদেশি কথা হয়েছে, কিন্তু যে কথাটা এখনো হয়নি তা হলো এই ভিডিও তরজার নেপথ্যে যেভাবে ঘটনা একের পর এক সামনে এলো, তাতে দেশের ফেডারেল স্ট্রাকচার আদৌ ঠিক আছে কিনা এই প্রশ্নটা উঠছে। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একটি টুইট করছেন, তিনি একটি পোস্ট করছেন, তার পরিপ্রেক্ষিতে দিল্লিতে পুলিশ, মানে একেবারে সরকারের একটি অঙ্গ, পুলিশ সেটাকে রিফিউট করছে। তার পরবর্তীতে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে বসে সেই পুলিশের মন্তব্যকে খণ্ডন করার জন্য আরেকটা প্রেস কনফারেন্স করছে। ভারতীয় জনতা পার্টি সেটাকে পলিটিক্যাল গেমে নিয়ে আসছে, সেখান থেকে সিবিআই এর দাবি হচ্ছে, একাধিক জিনিসপত্র হচ্ছে। আমার একটাই প্রশ্ন জগন্নাথবাবু সরাসরি আপনার কাছে, কার অঙ্গুলি হিলনে হলো? সাধারণত কোনো সিটিং চিফ মিনিস্টারের বিরুদ্ধে আমি এর আগে তো দেখিনি কোনো পুলিশকে এভাবে জনসমক্ষে গর্জে উঠতে, কিংবা তাকে ভুল, তিনি ফেক নিউজ দিচ্ছেন, এমন অভিযোগ সামনে আসছে। কার অঙ্গুলি হিলনে হচ্ছে? এটাও কি রাজনৈতিক দাও প্যাচ? দেখুন, আপনি প্রথম যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা বললেন। যুক্তরাষ্ট্রীয় কাঠামো নয়, পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস বিযুক্ত রাষ্ট্রীয় কাঠামোয় বিশ্বাস করে। তৃণমূল কংগ্রেস মনে করে বাংলা একটা স্বাধীন রাষ্ট্র, তার পররাষ্ট্র নীতি আছে, প্রতিরক্ষা নীতি আছে, অর্থনীতি আছে, সেভাবেই এই রাজ্যটা চলবে। কিন্তু নরেন্দ্র মোদীর ভারতে তা চলতে দেওয়া যায় না। তাই ধর্মশালা তিনি খুলে রাখতে পারেন বাংলাদেশিদের জন্য, ভারতবর্ষের অন্য রাজ্যগুলি তা করবে না, এবং কেরল তামিলনাড়ুও তা করছে। বাংলার মানুষকে পাঠানো যায়, কারোর অঙ্গুলি হেলো না, রাষ্ট্রীয় পরিকাঠামো থেকে কারো অঙ্গুলি হেলো না। একটা জিনিস মনে রাখুন, মানুষকে পাঠানো যায়। নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, এর কথা বলছেন তো? বেশ, উত্তর নেব। জগন্নাথ চট্টোপাধ্যায়। দেখুন, আমি কারোর বলার মাঝে ইন্টারফেয়ার করছি না, আমি ভার্চুয়ালি বসে আছি। উত্তর দিন, বলার মাঝে একটু উত্তর নেব প্লিজ সম্রাটদা। তো সেই কারণে কোন সিটিং চিফ মিনিস্টারের মুখে কোনদিন শুনেছেন সেই কারণে কোন সিটিং চিফ মিনিস্টার কোন সিটিং চিফ মিনিস্টার যদি ফেক ভিডিও পোস্ট করে, আমি ফেক ভিডিও পোস্ট করলে পরে এখানকার কলকাতা পুলিশ ফেসবুকে লিগ্যাল রিকোয়েস্ট লঞ্চ করে যে ভিডিও নামিয়ে দিতে হবে কোন বিতর্কিত ভিডিও পোস্ট করলে। আমি মানে সাধারণ মানুষ, তো মুখ্যমন্ত্রী কি অতি সাধারণ মানুষ নাকি?
তিনি কি অতিমানব নাকি? যুক্তরাষ্ট্র তিনি মালদার কোনো চাচা বললো আর সেখানে সাইদুল বিবি বাংলার ভিডিও মানুষকে করে ধরা যায়, ফেক ধরানো ভিডিও, যায় কিনা আর তার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী জানতে বিরুদ্ধে মামলা হবে চাইছে না? তো আসামের এনআরসি নোটিশ বাংলার মানুষকে ধরানো যায় কিনা এটা উত্তর দিন না। হ্যাঁ বলুন, হ্যাঁ দেওয়া যায়, বলুন। যুক্তরাষ্ট্র পরিকাঠামো কথা বলছিলেন না? খুব ভালো কথা, খুব ভালো কথা। এর সম্পূর্ণ দায়, বাংলার কোনো মানুষ যদি এনআরসি নোটিশ পেয়ে থাকে তার সম্পূর্ণ দায় মমতা বন্দ্যোপাধ্যায়। ববিতা দাস, এনআরসি ববিতা দাস, আপনার দলের ববিতা দাস। আমার সময় আজকে একেবারে শেষ, আমার সময় আজকে একেবারে শেষ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবাইকে আজ আপনারা এসেছেন। দেখুন, আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসআইআর 2002-এও হয়েছিল, আবার হচ্ছে, বিহারে হয়েছে, বাংলাতেও হবে। কিন্তু সেই এসআইআরকে নিয়ে যে রাজনৈতিক তরজা এই মুহূর্তে শুরু হয়েছে তা কোথাও বাঙালি বনাম বাঙালি অস্মিতার একটি লড়াই হয়ে গিয়েছে, বাঙালি বনাম বাংলাদেশের একটি লড়াই হয়ে গিয়েছে, এবং তার থেকেও সমস্যার বাংলা বনাম ভারতীয় জনতা পার্টি শাসিত রাজ্যের একটি লড়াই হয়ে গিয়েছে, যেটা একটি ফেডারেল স্ট্রাকচারে যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে অত্যন্ত দুঃখজনক। কারণ আমরা ভারতবাসীরা বলি ইউনিটি ইন ডাইভার্সিটি, অর্থাৎ বিবিধের মধ্যে একতা, পাঁচও মিলিত বন গেই মুঠি। আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ।